সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। আপনাদের সাথে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা কথা বলবো কোষ্ঠকাঠিন্য সমস্যা ও তার প্রতিকার প্রতিরোধ। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার জুনায়দুর রহমান 1981 সালের অক্টোবর মাসে ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2004 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। স্যার, আপনাকে অনেক শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আজ আমরা কথা বলবো কোষ্ঠকাঠিন্য সমস্যা এবং সেটি প্রতিরোধ কিংবা প্রতিকারের কি কি উপায় আছে সেটি সম্পর্কে জানব। একটু জানাবেন যে কোষ্ঠকাঠিন্য সমস্যা এটি কাদের বেশি হয়ে থাকে? কোষ্ঠকাঠিন্য সমস্যা এটা আমরা বিভিন্নভাবে ভাগ করি। যেমন যদি ধরি আমি জেন্ডার অনুযায়ী যদি ধরি তাহলে মেয়েদের বেশি হয়। তাছাড়াও যারা আমরা সেডেন্টারি লাইফস্টাইল, দ্যাটস মিন যারা আমরা বসে কাজ করি বেশি, তাদের বেশি হয়। তারপর খাদ্যাভ্যাসের উপর খুব বেশি ইফেক্ট। এখনকার যুগে দেখা যাচ্ছে যে আমরা মাংস জাতীয় খাবার বেশি খাই, সবজি কম খাই বা ফাইবার জাতীয় খাবার কম খাচ্ছি। এই ধরনের খাদ্যাভ্যাস যারা মাংসও বেশি খায় বা ফাস্টফুড বেশি খায়, তাদের কোষ্ঠকাঠিন্য বেশি হয়। আচ্ছা, তো অনেক সময় অনেক শিশুরাও এতে আক্রান্ত হয়ে থাকে, তো সেক্ষেত্রে কি কারণ হতে পারে? শিশুদের ক্ষেত্রেও আসলে একই সমস্যা হয়। এদের খাদ্যাভ্যাসে দেখা যাচ্ছে যে বিশেষ করে ছোটো শিশুদের ক্ষেত্রে বুকের দুধ খেতে যাচ্ছে না, বাইরের ফর্মুলা মিল্ক খায়, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কোষ্ঠকাঠিন্য হতে পারে। বা একটু বয়স যারা দেখা যাচ্ছে তারা প্রথম থেকেই দেখা যাচ্ছে যে ঘরের নর্মাল মাছ বা সবজি এগুলো না খেয়ে মাংসের প্রতি আসক্তি বেশি হচ্ছে বা বাইরের জাঙ্ক ফুডের প্রতি আসক্তি বেশি হচ্ছে, সেই কারণেও কিন্তু কোষ্ঠকাঠিন্য হতে পারে। আচ্ছা, তো কখন আসলে কোষ্ঠকাঠিন্য বলা যাবে? এর কি কোনো ক্যারেক্টারিস্টিক্স আছে কিনা? হ্যাঁ, ডেফিনেটলি। আসলে কোষ্ঠকাঠিন্য আমরা যেটা বলি যে পায়খানা শক্ত হয়, এটা একটা তো অবশ্যই কোষ্ঠকাঠিন্যের মধ্যে পড়ে। তাছাড়া আমরা ফ্রিকোয়েন্সি হিসেবে যদি বলি, যদি 3 দিনে যদি একবারও টয়লেট না হয়, সেটাকে আমরা কোষ্ঠকাঠিন্য হিসেবে মেডিকেল সায়েন্সে বলে থাকি। আচ্ছা, তো কোষ্ঠকাঠিন্য যদি দীর্ঘমেয়াদী হয় সেক্ষেত্রে, কিংবা যদি আমি বলি যে কারো মাঝে মাঝে হয়ে থাকে, কি কি ধরনের জটিলতা বা সমস্যা হতে পারে? যার যদি টয়লেট ঠিকভাবে না হয় তাহলে কিন্তু তার নানাবিধ সমস্যা হয়। তাহলে প্রথমে দেখা যাচ্ছে কোষ্ঠকাঠিন্যের কারণে যদি তার মলত্যাগ ঠিকভাবে করতে না পারে, তার পেটের মধ্যে ফোলা ভাব বা গ্যাস ভাব, পেটে অস্বস্তি সেটা তো থাকবেই। এছাড়াও কোষ্ঠকাঠিন্যের কারণে মলদ্বারে অনেক সমস্যা হতে পারে। যেমন তার মধ্যে একদম প্রধান কারণ হচ্ছে কোষ্ঠকাঠিন্যের কারণে অ্যানাল ফিশার হতে পারে, হেমোরয়েড হতে পারে। এই দুইটা প্রবলেম কিন্তু হামেশাই আমরা অনেক রোগী পাই যারা কোষ্ঠকাঠিন্যের কারণেই এই অ্যানাল ফিশার এবং হেমোরয়েড বা পাইলস যেটাকে বলি আমরা, সেই সমস্যায় তারা ভুগে থাকেন। পাইলসের সমস্যা বা হেমোরয়েডস, এটি কিন্তু খুবই কমন একটি সমস্যা এবং কিংবা এমনও হতে পারে যে এটি অনেক সময় অনেকে এক্সপ্রেস করতে চায় না বা বলতে চান না, কিন্তু তিনি আসলে কষ্ট পাচ্ছেন। তো এই পাইলস বা হেমোরয়েডসের সমস্যাটি কি এবং এক্ষেত্রে কি হয়ে থাকে? পাইলস বা হেমোরয়েড যেটা হচ্ছে আমাদের রোগীরা দুইভাবে প্রকাশ করে থাকে। একটা হচ্ছে যে তার পায়খানা করার সময় রক্ত যায়, রক্তটা টাটকা রক্ত হয় এবং ব্যথাহীন হয়। আর হচ্ছে আরেকটা কমপ্লেইন থাকে যে টয়লেট করার সময় দেখা যাচ্ছে যে ভিতর থেকে মাংসপিণ্ডের মতন কিছু বের হয়ে আসে, সেটা আবার অটোমেটিক পায়খানার রাস্তার ভিতরে চলেও যেতে পারে অথবা রোগী নিজের হাত দিয়ে সেটাকে ভিতরে ঢোকায়। তো এই দুইটা মূলত ক্যাটাগরিতেই লক্ষণই আমাদেরকে পাইলসের রোগীগুলো প্রেজেন্ট করে। কিছু কিছু ক্ষেত্রে এই যে মাংসপিণ্ড বের হয়ে আসে সেটা ভিতরে ঢুকতে চায় না, যেটাকে আমরা থ্রম্বোসড পাইলস বলে থাকি। তো সেইভাবেও প্রেজেন্ট করতে পারে, সেক্ষেত্রে রোগী ব্যথা নিয়েও প্রেজেন্ট করে। আচ্ছা, তো আপনি বলছিলেন যে অনেক সময় ব্যথা হতে পারে কিংবা একেবারে থ্রম্বোসড হয়ে, গ্যাংগ্রিন হয়ে বা একেবারে খারাপ অবস্থা হয়েও আসতে পারে। তো পাইলসের শুরুর দিককার যে সমস্যাটি, সেটি তো ধীরে ধীরে অনেক সময় বেড়ে যায় যদি কোষ্ঠকাঠিন্য পারসিস্ট করে। তো জানতে চাইবো যে পাইলস কি শুরু থেকে আসলে প্রতিরোধ করা যায় কিনা বা হয়ে গেলে কি করণীয় আছে? দেখুন, পাইলসের প্রাথমিক পর্যায়ে যে লক্ষণগুলো নিয়ে আসে বা পাইলস প্রাথমিক পর্যায়ে থাকলে বেশিরভাগ ক্ষেত্রেই যদি তার লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাস মেনটেন করতে পারে
এবং কিছু আমরা মেডিকেশন দিই, এই 2 নিয়মে যদি তারা মেনে চলতে পারে অবশ্যই পাইলস ভালো হয়, অথবা সে আর এর থেকে খারাপ অবস্থায় যেতে না পারে। এবং টোটালি এটা আসলে পেশেন্টের ইচ্ছা এবং তার অভ্যাসের উপরেই ডিপেন্ড করবে। আচ্ছা, তো পাইলসের কি কি আসলে চিকিৎসা রয়েছে? পাইলসের আমরা সাধারণত মেডিকেল সায়েন্সে পাইলসটাকে আমরা 4টা ডিগ্রিতে বা 4টা ভাগে ভাগ করি। প্রথম ভাগ যেটা, সেটাকে আমরা বলে প্রাথমিক পর্যায়ে ফার্স্ট ডিগ্রি যেটা, সেটা পেশেন্ট শুধু কমপ্লেন করবে যে আমার টয়লেট করার সময় শুধু রক্ত যায়। দ্বিতীয় ধাপ যেটা সেকেন্ড ডিগ্রি যেটা, সেখানে বলবে যে আমার রক্ত যায়, আবার টয়লেট করার সময় কিছু মাংসপিণ্ডের মতো বের হয়ে আসে এবং সেটা টয়লেট করার পরে অটোমেটিক পায়খানার রাস্তার ভিতরে ঢুকে যায়। থার্ড ডিগ্রিতে সেটা হচ্ছে রোগী বলবে যে আমার রক্ত যায়, মাংসপিণ্ড যেটা বের হয়ে আসে সেটা ভিতরে ঢুকে না, আমি আঙ্গুল দিয়ে ভিতরে ঢোকাতে হয়। আর চতুর্থ ধাপ যেটা বা ফোর্থ ডিগ্রি যেটাকে আমরা বলি, সেক্ষেত্রে পেশেন্ট বলবে যে আমার রক্ত যাচ্ছে এবং মাংসপিণ্ড যেটা বের হচ্ছে সেটা সে আর ঢোকাতে পারছে না, এবং সেক্ষেত্রে রোগী ব্যথাও থাকে। তো এই 4 ভাগের মধ্যে এক একটার আসলে এক এক ধরনের চিকিৎসা পদ্ধতি। প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা খাদ্যাভ্যাস চেঞ্জ, লাইফস্টাইল চেঞ্জ এবং ওষুধের মাধ্যমে আমরা চিকিৎসা করতে পারি। তৃতীয় ধাপ এবং চতুর্থ ধাপের ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হয়। আচ্ছা, তো এই যে অপারেশনগুলো আছে, এগুলো কি আসলে মাল্টিপল সেশনের প্রয়োজন হয়, নাকি এটি আউটপেশেন্ট বেসিসে খুব সাধারণ কোনো অপারেশন কিভাবে করে থাকেন? এখন পাইলসের বিভিন্ন ধরনের চিকিৎসা আছে। আমরা যদি মিনিমাল ইনভেসিভ বলি, সেক্ষেত্রে আমরা লেজারের সাহায্যে অপারেশন করতে পারি, রাবার ব্যান্ড লাইগেশনের সাহায্যে অপারেশন করতে পারি, বা রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে অপারেশন করতে পারি। এছাড়া কিছু মিনিমাম ইনভেসিভের মধ্যে আমরা হেমোরয়েড জন্য লঙ্গ অপারেশন করতে পারি। তাছাড়া কেটে যে কনভেনশনাল পদ্ধতি আছে, মিলিগান মর্গান অপারেশন, সেভাবেও করতে পারি। আচ্ছা, তো যেগুলো মিনিমাম ইনভেসিভ অপারেশন, সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে ডে কেস হিসাবে করা যায়, আর যেগুলো আমরা কেটে করি সেগুলো হয়তো একদিন হসপিটালে থাকা লাগতে পারে। আচ্ছা, তো অনেকেই হয়তো এরকম বলে থাকবে যে এটি রিকার করে কিনা, যে পাইলস কি আবার ফিরে আসে একবার অপারেশনের পরে? আসলে দেখুন, রিকারেন্স যেটা, সেটা হচ্ছে আপেক্ষিক ব্যাপার। সাধারণত আমরা যে পাইলসের অপারেশন করি, ধরেন পাইলসের আসলে কি, আমরা যদি অ্যানাসকে একটা রিং হিসাবে ধরি, তাহলে তার চতুর্দিকে সাধারণত 3, 7 এবং 11 o'clock এই 3টা পজিশনেই পাইলস হয়ে থাকে সাধারণ ক্ষেত্রে, যেটাকে আমরা প্রাইমারি বলি। এই দেখা যাচ্ছে যে কোনো এক সময় রোগী মানে 3 o'clock পজিশনে পাইলস নিয়ে আসলো, আমরা সেটা অপারেশন করে দিলাম। তো রোগী কিন্তু পরবর্তীতে 7 বা 11 o'clock পজিশনে পাইলস নিয়ে আসতে পারে। রোগীর ধারণা অনুযায়ী সেটা আবার হয়েছে। আসলে যে জায়গায় অপারেশন করা হয়েছিল সেটা কিন্তু হয় না, তার অন্য পজিশনে আশেপাশে সেটাতে আবার হয়েছে। তবে সেটা টোটালি রোগীর চিকিৎসা পরবর্তী অবস্থান কিভাবে সে মেনটেন করছে তার উপর ডিপেন্ড করে। আচ্ছা, তো পাইলসের সম্পর্কে তো আমরা জানলাম। এখন আপনি বলছিলেন যে কোষ্ঠকাঠিন্যর অন্যতম একটি সমস্যা হচ্ছে অ্যানাল ফিশার। তো অ্যানাল ফিশার এবং পাইলসের মধ্যে কি পার্থক্য? এই অ্যানাল ফিশারের প্রবলেম কিন্তু বিশেষ করে মেয়েদের খুবই কমন সমস্যা। ঠিক আছে, অ্যানাল ফিশারে কি হয় আমি সেটা আপনাদেরকে বলছি। যে অ্যানাল ফিশারের রোগী কমপ্লেন করবে যে আমি টয়লেট করার সময় আমার ব্যথা হয়, অনেকে প্রচণ্ড ব্যথা হয় বা জ্বালা পোড়া হয়, এবং টয়লেট করার পরেও তার অনেকক্ষণ দীর্ঘ সময় পর্যন্ত তার এই জ্বালা পোড়া বা ব্যথাটা থাকে, এবং সাথে রক্ত যাবে। ওই রক্তটা কিন্তু টাটকা রক্ত যায়, রেড কালার রক্ত যায়। ঠিক আছে, এবং কিছু কিছু রোগীর ক্ষেত্রে বলে দীর্ঘ সময় যখন অ্যানাল ফিশার থাকে, দেখা যাচ্ছে যে পিছনের দিকে একটা স্কিন টেক বা মাংসের মতন বেড়ে থাকে। কেউ কেউ এই সমস্যা নিয়েও আমাদের কাছে আসে। আচ্ছা, তো অর্থাৎ ফিশারের ক্ষেত্রে ব্যথাটা গুরুত্বপূর্ণ বেশি। এই অ্যানাল ফিশারে আপনি বলছিলেন যে এখানেও রক্ত যাওয়ার একটি প্রবণতা থাকে। তো এক্ষেত্রে উপসর্গ ব্যথা ছাড়া কি আর কোনো সমস্যা হতে পারে? না, তার হচ্ছে অ্যানাল ফিশার ব্যথা এবং রক্ত যাওয়া মূলত এই দুইটাই মেইন সমস্যা। ঠিক আছে, এবং আপনি একটু আগে বলছিলেন যে পাইলসের সাথে কি সমস্যা। পাইলসের সাথে যেটা রক্তটা ইজিলি যায় সেটা ব্যথা মুক্ত, এবং অ্যানাল ফিশারে ব্যথা যুক্ত। আচ্ছা, আর অ্যানাল ফিশারে পায়খানার রাস্তার ভিতর থেকে কোনো মাংসপিণ্ড সাধারণত বের হয়ে আসে না, কিন্তু পাইলসের ক্ষেত্রে মাংসপিণ্ড বের হয়ে আসতে পারে। আচ্ছা, তো অ্যানাল ফিশারের কোনো চিকিৎসা আছে কিনা? ডেফিনেটলি অ্যানাল ফিশার প্রাথমিক পর্যায়ে যেটা থাকে, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা খাদ্যাভ্যাস চেঞ্জ, দ্যাটস মিন কোষ্ঠকাঠিন্য যেটা, সেটাকে আমরা যদি নিয়ন্ত্রণে রাখতে পারি বা পায়খানাকে স্বাভাবিক রাখতে পারি, এবং কিছু ঔষধ এবং খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ রাখার মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রে অ্যানাল ফিশারের চিকিৎসা করা যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে যখন দেখা যাচ্ছে যে ট্রিটমেন্ট ফেল হচ্ছে বা সেটা বারবারে হচ্ছে, তখন সেক্ষেত্রে আমরা
অপারেশন দ্বারা চিকিৎসা করে থাকি। যে অ্যানাল ফিশারের কি ধরনের সমস্যা নিয়ে রোগীরা আসে এবং এটিকে কিভাবে আমরা পাইলস থেকে আলাদা করতে পারি এবং অপারেশনের কথাও আপনি বলছিলেন, তো এই অপারেশন প্রসিজিয়ার্সে আসলে কি করে থাকেন আপনারা? আচ্ছা, এখানে অপারেশন আমরা সাধারণত যেটা মিনিমাম ইনভেসিভ লেজারের সাহায্যে অপারেশন করতে পারি, এছাড়া কেটে অপারেশন করি, যেটাকে আমরা ল্যাটারাল ইন্টারনাল স্ফিংটারটমি বলি। সাধারণত এই ধরনের পদ্ধতিতে অপারেশন করা হয়। আচ্ছা, তো এই অপারেশন করার পরে কি রোগী একেবারে আগের লাইফে ফিরে যেতে পারে কিনা? হ্যাঁ, অবশ্যই, কেন পারবে না, অবশ্যই আগের লাইফে ফিরে যেতে পারবে। তবে প্রত্যেকটা ক্ষেত্রেই পায়খানা রাস্তার অপারেশনের পরবর্তীতে সময়ে আমি বারবারই রোগীদেরকে বলি যে আপনাকে খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে। দ্যাট মিনস আপনার টয়লেটটাকে নরম রাখতে হবে, কোষ্ঠকাঠিন্য যাতে না থাকে সেটা পরিহার করতে হবে, এবং আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে এবং ফাইবারযুক্ত খাবার খেতে হবে বেশি। আমরা অনেক সময় বেশ কিছু অপারেশনের পরে রোগীদের যে জীবনযাত্রা সেটি কিন্তু অনেক সময় অ্যাডভাইস বা উপদেশ দিয়ে Definitely. থাকি। তো যারা এই মলদ্বারের নানাবিধ সমস্যায় ভুগছেন তাদের অপারেশন পরবর্তী সময়ে তাদের লাইফস্টাইলটা কেমন হবে বা জীবনধারা কি হতে পারে সেটি সম্পর্কে আপনাদের কোনো উপদেশ থাকে কিনা? আপনি যত ভালো অপারেশনই করেন না কেন, পরবর্তী যে খাদ্যাভ্যাস বা আপনার জীবনযাত্রা, যে লাইফস্টাইল, সেটা যদি আপনি ঠিকভাবে মেনটেন না করেন তাহলে কিন্তু অপারেশনের আউটকামটা আপনি কখনোই ভালো পাবেন না। সেক্ষেত্রে আমি রোগীদেরকে বলবো অবশ্যই আপনার টয়লেট নরম রাখবেন, কোষ্ঠকাঠিন্য যাতে না থাকে সেটা খেয়াল রাখতে হবে, প্রচুর পরিমাণে পানি খাবেন, সবজি খাবেন, মাংস, বিশেষ করে রেড মিট, গরুর মাংস, খাসির মাংস পরিহার করার চেষ্টা করবেন, ফাস্টফুড এবং জাঙ্ক ফুড অ্যাভয়েড করবেন, এবং নিয়মিত ব্যায়াম করবেন এবং শারীরিক অ্যাক্টিভিটি বাড়াবেন। সেই ক্ষেত্রে আপনি নিয়মগুলো যদি ঠিকভাবে মানতে পারেন অবশ্যই আপনার অপারেশন পরবর্তী আউটকাম খুবই ভালো হবে। আচ্ছা, তো কোষ্ঠকাঠিন্যের সমস্যা দীর্ঘমেয়াদী যদি থাকে সেটি ক্ষেত্রে যে জটিলতাগুলো হয়, আপনি বলছিলেন বেশ কিছু জটিলতা নিয়ে আমরা আলোচনা করেছি, কিন্তু অনেকেই দেখা যায় যে এই ধরনের সমস্যাগুলো আসলে বলতে চান না বা শেয়ার করতে চান না। এই ধরনের কোনো সিনারিও কখনো দেখেছেন কিনা রোগীদের মধ্যে? অবশ্যই, এই ধরনের তো আসলে কমন সমস্যা। বিশেষ করে আমাদের গ্রাম বাংলা সমাজে মহিলারা তো বেশিরভাগ ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য প্লাস ওনারা টয়লেট অনেক সময় আটকিয়ে রাখেন, যেটা ঠিকভাবে প্রেশার আসার পরেও করছেন না। সেক্ষেত্রে রোগীদের কিন্তু আমি যে সমস্যাগুলোর কথা বললাম সেগুলা তো অবশ্যই আছে। কিছু কিছু ক্ষেত্রে এমনও দেখা যায় যে স্টুল একদম পাথরের মতন শক্ত হয়ে ইম্প্যাক্টেড হয়ে আছে মানে রেকটামে, এবং কিছু কিছু রোগী এইসব ইম্প্যাক্টেড স্টুলের কারণে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, যেটাকে আমরা বলি খাদ্যনালী পেঁচ লেগে যে ধরনের সমস্যা হয়, এই ধরনের সিমটম নিয়েও আমাদের কাছে আসেন। স্যার, আমাদের অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে আমরা বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখে আসব। সুপ্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। এই পর্যায়ে চলুন দেখে নেওয়া যাক খাদ্যের বিভিন্ন পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। পাকস্থলী ভালো রাখার খাবার। অ্যাকচুয়ালি অনেক সময় দেখা যায় যে অনেকের খাবার ঠিকমতো হজম হয় না, এই কারণে সবাই অস্বস্তি বোধ করেন এবং সব কাজ ঠিকমতো করতে পারেন না, সেটা ঘরের কাজ হোক বা বাইরের কাজ হোক। এই জন্য পাকস্থলী ভালো রাখার জন্য আপনাকে যে খাবারটা সিলেক্ট করতে হবে সেটা হলো ঠান্ডা খাবার। আমি ফ্রিজের ঠান্ডা খাবারের কথা বলছি না, যে খাবারটা খেলে পেটে শান্তি লাগে। যেমন বিশেষ করে আপনি পাকস্থলী ভালো রাখার জন্য আপনি যদি বাঙালি হয়ে থাকেন তাহলে আপনি লাউ, পেঁপে, চাল কুমড়া, ধুন্দল বা পটল, এই তরকারিগুলো আপনি খাবারের মধ্যে সিলেক্ট করবেন, এবং এটা যদি আপনি ভাত দিয়ে একটু ঝোল ঝোল করে খান তাহলে কিন্তু আপনার পাকস্থলী সুস্থ থাকবে। আর পাকস্থলী সুস্থ রাখার অন্যতম খাবার হলো টক দই। টক দইয়ের মধ্যে আছে প্রোবায়োটিক, যা কিনা শরীরকে ভালো রাখে এবং খুব সহজে খাবার হজম করতে সাহায্য করে। এছাড়াও প্রিবায়োটিক যুক্ত খাবার যেমন দুগ্ধ জাতীয় খাবার এবং বিভিন্ন প্রকারের শাকসবজি, এগুলো কিন্তু আপনি খেতে পারেন। আবার অনেক সময় যেটা দেখা যায় যে অনেকের কনস্টিপেশনের কারণে কিন্তু পাকস্থলীটা সুস্থ থাকে না, সেক্ষেত্রে কনস্টিপেশন প্রতিরোধে আপনাকে খেতে হবে প্রচুর পরিমাণে ফাইবার। তো এই ফাইবারগুলো পাবেন আপনি বিভিন্ন ধরনের শাক সবজি থেকে, এবং সবুজ শাক, তারপর সবুজ সবজি যেগুলোর মধ্যে ক্লোরোফিল নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, সেগুলো কিন্তু পাকস্থলী ভালো রাখতে সাহায্য করে। এর পাশাপাশি আপনি যে খাবারগুলো একেবারেই বদহজম হয় সেই খাবারগুলো খাওয়া যাবে না, যেমন ফাস্ট ফুড, বাইরের কোনো খাবার, ফুচকা, চটপটি, যেগুলো অনেকেই বাইরে থেকে খেতে পছন্দ করেন বা রাস্তার ধারে খাবার খেতে
খেতে পছন্দ করেন সেগুলো খাওয়া যাবে না। দুধ চাও কিন্তু পাকস্থলীর ক্ষেত্রে একটু সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। ঠিক মতো কিন্তু দুধ চা যারা খান এবং অতিরিক্ত মাত্রায় যারা কফি পান করেন তাদের কিন্তু খাবার সহজে হজম হয় না, এই জন্য এই বিষয়টি বিশেষভাবে লক্ষণীয়। এর পাশাপাশি অবশ্যই আপনাকে অতিরিক্ত মাত্রায় ভাজা পোড়া এবং শুকনা মরিচের রান্না করা খাবার অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ আপনি তরকারিতে সবসময় শুকনা মরিচের পরিবর্তে কাঁচা মরিচ ব্যবহার করে রান্না করবেন, তাহলে আপনার পেট সুন্দর এবং সুস্থ থাকবে। একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, সবশেষে আমাদের দর্শকদের জন্য আপনার বিশেষ কোনো উপদেশ বা পরামর্শ আছে কিনা? সামনে কোরবানির ঈদ, আপনারা গরুর মাংস খাবেন, সেই সাথে আপনার টয়লেট যাতে নরম থাকে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। সেজন্য প্রচুর পরিমাণে পানি খাবেন, সাথে সবজি খাবেন, এবং আপনার দৈনন্দিন লাইফস্টাইলে আপনি খাবারের মেনুতে আপনার অবশ্যই সবজি রাখবেন, পানি খাবেন, মাংস জাতীয় খাবার কম খাবেন এবং শারীরিক অ্যাক্টিভিটি ব্যায়াম করবেন, তাহলে আপনার কোষ্ঠকাঠিন্য থেকে বাঁচতে পারবেন এবং মলদ্বারের অনেক ধরনের সমস্যা থেকে আপনি পরিত্রাণ পাবেন। অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল কোষ্ঠকাঠিন্য ও তার নানাবিধ সমস্যা নিয়ে। আশা করছি আমাদের আজকের এই আলোচনা আপনাদের অনেক ভালো লেগেছে। চলুন এই পর্যায়ে দেখে নেই কী থাকছে আগামী পর্বের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। সুস্থ ত্বক বলতে বোঝায় যে স্কিনের ব্যারিয়ারটা ঠিক আছে। স্কিন ব্যারিয়ার ঠিক আছে বলতে স্কিনের মধ্যে পোর্সটা মিনিমাইজ থাকবে, স্কিনে কোনো ব্লেমিশেস থাকবে না, স্কিনে হাইপার পিগমেন্টেশন, একনি, এই প্রবলেমগুলো থাকবে না, এবং স্কিনের ব্যারিয়ারটা যখন হাইড্রেটেড থাকে এবং এটা মধ্যে যখন এনাফ নিউট্রিশন থাকে তখন স্কিন একটা গ্লো দেয়। এটাকে বলা হয় হেলদি স্কিন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।